একজন সুফি সাধক। এটি জাতীয় মসজিদ আসসালামু আলাইকুম। জেলার দূরত্ব কত কিলোমিটার? এই স্থানটি নিমগাছতলা মাজার নামে। ব্যবসা বাণিজ্য অবস্থা মোটামুটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি গুলিস্তান 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে এর আশপাশের এলাকার বিভিন্ন চিত্র তুলে ধরব। চলেন শুরু করা যায়। এটাই ঢাকার ঐতিহাসিক 0 পয়েন্ট, রাজধানীর কেন্দ্রবিন্দু। প্রচলিত ধারণা অনুযায়ী এখান থেকেই দেশের বিভিন্ন জেলার সড়কের দূরত্ব হিসাব করা হয়। পুরান ঢাকার ইতিহাস, ব্যস্ত নগর জীবন আর হাজারো মানুষের পদচারণায় 0 পয়েন্ট আজও মুখরিত থাকে। এই যে ফলকটি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশের কোন জেলার দূরত্ব কত, এটাই লেখা আছে। এই যে ফলক, কোন জেলার দূরত্ব কত কিলোমিটার সেটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বাংলাদেশ ডাকঘর প্রধান কার্যালয়। 0 পয়েন্টের পাশেই দিক দিয়ে হচ্ছে সচিবালয়। এই যে বাংলাদেশ সচিবালয়। সামনে দেখা যাচ্ছে স্টেডিয়াম, তার পাশেই রয়েছে বাইতুল মুকাররম মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ। আর এইদিকে সামনে একটু এগিয়ে গেলে গোলাপ শাহ মাজার। চলেন এবার গোলাপ শাহ মাজারে যাওয়া যায়। আমরা গোলাপ শাহ মাজারে রওনা দিলাম, আপনারা আমার সাথেই থাকবেন। মিনি মার্কেট, এটা মার্কেট প্লাস আবাসিক ভবন। মাজারটি এখন সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে। এখানে অসংখ্য দোকান রয়েছে। স্পোর্টস মার্কেট, সামনে টোকাইরা গাঁজা খাচ্ছে, দেখেন তারা নেশা খাচ্ছে। গোলাপ শাহ মাজার, এটি ঢাকার ঐতিহাসিক গোলাপ শাহ মাজার। ইতিহাসবিদ মুনতাসির মামুনের মতে একসময় এই স্থানটি নিমগাছতলা মাজার নামে পরিচিত ছিল। পরে গোলাপ শাহ নামে এক খাদেমের নামেই মাজারটি পরিচিতি লাভ করে। এখানে কার সমাধি রয়েছে সে বিষয়ে নিশ্চিত ঐতিহাসিক তত্ত্ব না থাকলেও শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা ও পুরান ঢাকার ঐতিহ্যের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে গোলাপ শাহ মাজারে পৌঁছিলাম। এটা একটা ঐতিহাসিক মাজার, প্রায় 100 বছরের ইতিহাস। লোককথায় প্রচলিত আছে ইয়েমেন অথবা ইরাক থেকে 1800 সালের শেষের দিকে অথবা 19 শতকের দিকে একজন সুফি সাধক ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন। পরবর্তীতে তার নামেই গোলাপ শাহ মাজার হিসেবে পরিচিতি লাভ করে। এটাই সেই গোলাপ শাহ মাজার। প্রতিদিন বিভিন্ন মানুষ মানত করে আসেন, কেউ দর্শনার্থী হিসেবে দেখতে আসেন। কত টাকা মাজারের ভিতরে দেখেন। এই যে ঘোড়া গাড়ি দেখতে পাচ্ছেন, এই যে ঘোড়া গাড়ি। সেই 1000 বছরের পুরনো ইতিহাস সংস্কৃতি এখনো টিকে আছে। ঘোড়ার গাড়ি, এগুলো গাড়ি এখান থেকে সদরঘাট পর্যন্ত যায়। এক সময় ঢাকার অন্যতম প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। আজ সেই ঐতিহ্যের শেষ স্মৃতিগুলোর একটি টিকে আছে গুলিস্তানে। আধুনিক নগর জীবনের ভিড়েও এই ঘোড়ার গাড়ি যেন পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের নীরব সাক্ষী। সময় বদলেছে, কিন্তু এই ঐতিহ্য এখনো ঢাকার অতীতকে জীবন্ত করে রেখেছে।
ঘোড়ার গাড়িতে কারা কারা ভ্রমণ করেছেন জানাবেন। এই মুহূর্তে আমার খুব ইচ্ছে করতেছে ঘোড়া গাড়িতে ওঠার জন্য, কিন্তু এখন আর সম্ভব না। অনেক দোকান, দোকানদাররা ব্যস্ত দোকানদারি নিয়ে, ক্রেতাদের ভিড়, সব মিলিয়ে ব্যস্ত শহর। রাস্তার পাশে টুকাইটা কাঁঠাল ভেঙে খাচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিওটা দেখে মতামত জানাবেন এবং আমার পাশেই থাকবেন। কত দোকান দেখেন, আমের এখানে অভাব নেই। কত আম, ফলের দোকান দেখেন, খেজুর, এটা খেজুর এরকমই থাকে, এটা এক প্রকারের জাত। আমের দোকানে ক্রেতাদের ভিড়, সব মিলিয়ে জমজমাট। আম কত কেজি ভাইয়া? 100 একদম, 80 টাকা। আপনাদের এলাকায় আম এখন কত কেজি জানাবেন অবশ্যই। এটা আমাদের দেশি খেজুর। এটা হচ্ছে কাঠ লিচু। আচ্ছা, লিচু কত কেজি? 300। দেখেন, এটা হচ্ছে কাঠ লিচু। আপনারা কে কে লিচু খেয়েছেন জানা। ড্রাগন 100 টাকা, বাগানের দাম না? আচ্ছা, ড্রাগন তো অনেক সুন্দর ড্রাগন। 100 টাকা কেজি, মাত্র 100 টাকা। কাটলেছি 200, আনার কত? আনার 300 টাকা। আনা 300। আনার 300। জমজমাট ফলের বাজার। ওই ড্রাগন কত কেজি ভাইয়া? 120। খেজুর কত? 250। দেশের পরিস্থিতি ভালো, কিন্তু ব্যবসা বাণিজ্য অবস্থা মোটামুটি চলে আর কি। মানুষের কষ্টই হয়, মানুষের হাতে টাকা পয়সা খুব কম, বুঝছেন। মানুষের আছে বহুত কষ্টে। আমাদের ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ। আপাতত আপনি আছে, কোনো ঝই ঝামেলা নাই, এর থেকে আর কি শান্তিতে আছে আর কি। দেশে এমন কোনো হাঙ্গামা কিছু নাই। খেজুর এখানে গুলিস্তানের জন্য 250 টাকা কেজি, গুলিস্তানের 400 টাকা কেজি। এখানে অনেক দূরে থেকে কাস্টমার আসে, শাহবাগ থেকে আসে, মিরপুর থেকে আসে, অনেক দূরে দূরে কাস্টমার আসে। সীমিত লাভে মাল বিক্রি হয়, সীমিত লাভে। বড় বড় খেজুর ভালো করে আইবেন, কম দামে ফল পাইবেন। সীমিতের বাইরে অনেক দাম। ভাড়া কম আর অটো বেশি, তো বেচে কিনে কম। এটা আমার কাকার চার দোকান। চাচার দোকানে বসে চা খাচ্ছি।
আজকে মেঘলা আকাশ মার্কেট। বাইতুল মোকাররম মসজিদের সামনের অংশটা, মসজিদের পাশে অসংখ্য দোকান। কত দোকান। আসবেন টাকা আমাদের পুতুলের দোকান, জুতার দোকান। বলো, জুতার দোকান না? আমি একটা জুতা দেখাবো। বেচা বিক্রি কিরকম হয়? আলহামদুলিল্লাহ ভালো। এটা প্রাইস দিতে 600 টাকা, এটা প্রাইস দিতে 500 টাকা, এটা প্রাইস দিতে 500 টাকা। অন্য থাকে না, কোনো লোকাল না। মার্কেটে কিনতে গেলে কিরকম দাম নিবে? মার্কেট আপনাদের শোরুম দাম চায় না, আমাদের বলা চলে 900 টাকা, 800 টাকা, 900 টাকা লাগছে প্রতিটা পিস। তাহলে আপনাদের কাছে অনেক কম দামে পাবে। 500 টাকা আমরা অল্প লাভ বিক্রি করে কোনো শোরুম মানে খরচ কম আমাদের, তাহলে লাভ কম। এটা বাইতুল মোকাররমের সামনে। হ্যাঁ ভাই, আচ্ছা আসবেন। আপনার কাস্টমার তো তোমরা আইবে, সবাই ডিসকাউন্ট আছে। আচ্ছা। ডায়েরি, বিভিন্ন পার্স, অনেক দোকান। কত করে ফতুয়া ভাইয়া? 150। বেচা কিনে কিরকম ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আমরা সবসময় অনেক ভালো থাকি ভাই। আলহামদুলিল্লাহ। মানুষ তো আমাদের চাহিদা বেশি না, আমরা বন্ধুত্ব মানুষ তো, আমরা সবসময় আলহামদুলিল্লাহ করে শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করি। এটা আমাদের ব্রাজিল ফ্যান 7 আপ। দোয়া করি আরো ভালো থাকেন, যে ফেলে হোক অসুবিধা নাই। কিন্তু আমরা ওই যে বললাম না, বিসমিল্লাহ করে শুরু করে আলহামদুলিল্লাহ বলে শেষ করি। আলহামদুলিল্লাহ। আমরা অলওয়েজ ভালো থাকি ভাই, আমাদের জন্য আপনারা তো বাইতুল মোকাররম মসজিদ। আমরা এখন ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে আমাদের সে জাতীয় মসজিদ। মসজিদে আজান হচ্ছে, মুসল্লিরা এখন প্রবেশ করতেছে মসজিদের ভিতরে। এটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। 1960 সালের নির্মাণ কাজ শুরু হয় এবং 1968 সালে উদ্বোধন করা হয়। কাবা শরীফের আদলে নির্মিত এই মসজিদের নকশা একে অন্য সব মসজিদ থেকে আলাদা করেছে। প্রতিদিন হাজারো মুসল্লি এখানে নামাজ আদায় করেন। ধর্মীয় গুরুত্ব, অনন্য স্থাপত্য শৈলী এবং দীর্ঘ ইতিহাসের কারণে বাইতুল মোকাররম শুধু একটি মসজিদ নয়, এটি বাংলাদেশের ইসলামী ঐতিহ্য ও রাজধানী ঢাকার অন্যতম প্রতীক। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।